নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের মাঝে বড় ধাক্কা, রাজ্যের 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। 25,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে 25,000-এরও বেশি চাকরি বাতিল। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ অতিক্রমের পর যারা চাকরি পেয়েছিলেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ, সুপার নিউমেরিক পদের অনুমোদন যারা দিয়েছিলেন, রাজ্য মন্ত্রিসভার সঙ্গে যুক্ত যারা, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করবে এজেন্সি। নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই ভোটের মাঝপথে দাঁড়িয়ে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমের পক্ষ থেকে আকাশ কর, রয়েছেন আইনজীবী আশিস চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারী রাসমণি পাত্র এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। প্রথম দফা শেষ, ভোটের দ্বিতীয় দফার মুখে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি। তারই মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা নির্বাচনের মাঝে হাইকোর্টের এই রায় রাজ্য সরকার ও শাসক দল তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন ভোট পণ্ডিতদের একাংশ। গত 2 বছর ধরেই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ও বিতর্কিত বিষয় শিক্ষা নিয়োগ দুর্নীতি। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গারদে আরও অনেক শিক্ষাকর্তা। এরই মধ্যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে এসেছে নিয়োগ মামলা। আদালতের নির্দেশে তদন্তে নেমেছে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিও। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে মোট 350টি মামলা হয়েছিল। সেই সব মামলা একত্র করে সোমবার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 2016 এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল। শিক্ষা ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি গেল মোট 25,753 জনের। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। খালি ওয়েমার শিট জমা দেওয়া এবং প্যানেলের বাইরের চাকরি প্রাপকদেরও বেতন ফেরতের নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ ফেরাতে হবে বেতনের টাকা। নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে গাজিয়াবাদ থেকে প্রায় 30 লক্ষ ওয়েমার শিট সহ হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই। সেই ওয়েমার শিটগুলিকে স্বচ্ছ বলেই গণ্য করছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিবিআই এর উদ্ধার করা ওয়েমার শিটগুলো মূল্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। তার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্য পদ পূরণ করা হবে। লোকসভা ভোটের ফল প্রকাশের 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্যে তৈরি করা সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়েও কড়া অবস্থান হাইকোর্টের। নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে 5,000-এরও বেশি অতিরিক্ত পদ তৈরি হয়েছিল। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। এদিন হাইকোর্ট জানিয়েছে, অতিরিক্ত পদ তৈরির জন্য যারা অনুমোদন দিয়েছিলেন রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। সামনে আরও আইনি লড়াই, কিন্তু এতগুলো চাকরি বাতিল হওয়ার দায় কার? দুর্নীতি না করেও যারা চাকরি পেয়েছিলেন তাদের কি হবে? ভরা ভোটের মরশুমে চাকরি বাতিল নিয়ে তুঙ্গে চাপানুতোর। ক্যামেরায় পার্থের সঙ্গে অনমাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে প্রদীপ্তর কাছেই আসি। প্রদীপ্ত, ভোট চলছে, তার মধ্যে এত বড় একটা ঘটনা, 25,000 চাকরি, 25,000-এর ওপর চাকরি বাতিল। এবং শুধু তাই নয়, এই সুপার এখানে যেটা বারবার প্রথম থেকে বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এক্ষেত্রে এই যে সুপার নিউমেরিক পোস্ট, যারা অযোগ্য প্রার্থী তাদের জন্য কেন শূন্যপদ তৈরি হয়েছিল, সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল, যারা অনুমোদন দিয়েছিলেন তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এজেন্সি। করুক, 100% করুক, কিন্তু 26,000-এর কাছাকাছি প্রার্থীদের চাকরি বাতিল হলো কেন? 12% সুদ ফেরত দিতে হবে, 12% সুদ সহ একটা পোর্শন অফ টিচারদের টাকা ফেরত দিতে হবে। তার মানে কিছু টিচারদের টাকা ফেরত দিতে হবে না। তার মানে এখানেই তো বোঝা যাচ্ছে যে
কিছু দুর্নীতি আছে, কিছু দুর্নীতিবিহীন আছে। এই ডিভিশনটা যদি কোর্ট করতে পারে তাহলে বাকি ডিভিশনটা করতে পারলো না কেন? আসলে শনিবারের বারবেলায় একজন এলওপি শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে সোমবার দিন আগামী সপ্তাহের শুরুতেই আসছে একটা ভয়ানক কিছু বিস্ফোরণ, তার ফল দেখবেন তৃণমূল কেঁপে যাবে। তার মানে কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসি ঘরে বসা রায়, যেটা আগে বিজেপির একজন নেতা জানতে পারেন, এলওপি জানতে পারেন, সেইটা তিনি কি ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারছেন। যে দুর্নীতি করে তার শাস্তি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু 25,000-এর তো অভিযোগ ছিল না। 25,700 কত বা 26,000 কত তার তো অভিযোগ ছিল না। অভিযোগ ছিল তো 5,000-এর কিছু, 4,000-এর থেকে একটু বেশি, 5,000-এর থেকে একটু কম। তাহলে সেই জায়গাটায় সিবিআই ব্যর্থ নয়? এই সব মানুষগুলো যে এতগুলো পরিবার, সেই পরিবারকে একটা বিপদের মুখে ফেলে দিল না? আপনি বলুন না, 4 মাসের মধ্যে টাকা পেয়ে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। যারা চাকরি পেয়েছে, সংসার করেছে, সেই সংসার করে যে টাকাগুলো তারা পেয়েছে, এই 12% হারে সুদ দিয়ে তারা ফেরত দিতে পারবে? এই সুদ দেওয়ার কনটেক্সটে যে পোর্শনকে চিহ্নিত করা হয়েছে, সেই পোর্শনের চাকরি যদি নিয়ে সমস্যা থাকতো তাদের বাতিল করতো, কারণ এরা তো চিহ্নিত করে দিচ্ছে। আমি এখানে একটু আশিস বাবুর কাছে আসি। আশিস বাবু, 5,000-এর কাছাকাছি অযোগ্য প্রার্থী কথা যদি ধরে নেওয়া যায়, তাহলে এই 25,000-এর ওপর বেশি চাকরি বাতিল, এটা কিসের ওপর ভিত্তি করে আজকে আদালতে এই নির্দেশ দিলেন? দেখো মৌপ্রিয়া, যেটা মানে আমি এই মামলায় প্রথম থেকে যুক্ত আছি, মানে 2018-এ যখন প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, মানে যখন কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়, তখন স্কুল সার্ভিস কমিশন মোবাইলে SMS পাঠিয়ে কাউন্সেলিংটা স্টার্ট করার চেষ্টা করেছিল। তো তখন যারা যোগ্য প্রার্থী ছিল তারা কিন্তু হাইকোর্টে মামলা ফাইল করে যে প্যানেলটা পাবলিশড হোক। কোনো প্যানেল নেই, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কী করে? তখন জাস্টিস সেরাপ অর্ডার দেন যে প্যানেল পাবলিশ না করে কোনো কাউন্সেলিং হবে না, তারপরেই প্যানেলটা পাবলিশড হয়। তো আমরা যে প্যানেল যখন পাবলিশড হলো, তারপর আমরা দেখতে পাই যে এই প্যানেলে যে প্যানেলটা তৈরি করা হয়েছে, সেই প্যানেলটাও কিন্তু পুরোপুরি যে আমাদের রিক্রুটমেন্ট রুলটা ছিল, সেই রুলটা ফলো করে কিন্তু করা হয়নি। তো তারপরে বিভিন্ন মামলা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা একটা করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে ইরেগুলারিটিজ আছে সেগুলো কিন্তু বেরিয়েছে এবং বিভিন্নভাবে নিয়োগ হয়েছে, প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে। যারা র্যাঙ্ক জাম, সাপোজ একজন ক্যান্ডিডেট তার প্যানেলে র্যাঙ্ক হচ্ছে 110, অত দেখা যাচ্ছে 140 অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ইনিশিয়াল স্টেজ অফ রিক্রুটমেন্টে কিন্তু এখানে গণ্ডগোলটা ছিল, সেটা হাইকোর্ট বারবার ফাইন্ড আউট করেছে এবং বিভিন্নভাবে তার রেকটিফিকেশনের কথা বলেছে। কিন্তু এসএসসি তার পার্টে কিন্তু টিল ডেট তারা ক্লিয়ার নয়, স্বচ্ছ নয় এবং কোর্টের কাছে সমস্ত তথ্য তুলে ধরতে পারেনি। প্রথম কথা হচ্ছে যে একটা ডেটা যেটা দিয়েছিল, আমি বলছি যে প্যানেল পাবলিশড হয়েছিল মার্চ 2018-এ, বাট মার্চ 2018-এ কিন্তু কোনো প্যানেল পাবলিশড হয়নি। প্যানেল পাবলিশড হয়েছে জাস্টিস সেরাফের অর্ডারের পরে। এবং একটা আমি ধরে নিচ্ছি, যদি দেখা যায় যে প্যানেলটা 2018-এর মার্চেই পাবলিশড হয়েছে, তাহলে ভ্যালিডিটি অফ প্যানেল হচ্ছে 1 ইয়ার। তাহলে 2019-এর মার্চে প্যানেল কিন্তু এক্সপায়ারি হয়ে যায়। তাহলে তখন যখন 2019 মার্চে প্যানেল এক্সপায়ারি হয়, তখন শুধুমাত্র 3টে কাউন্সেলিং হয়েছে। তাহলে বাকি যে কাউন্সেলিং আসবো। আশিস বাবু, আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাসমণি পাত্র, যে রাসমণিকে ইতিমধ্যেই আমরা দেখেছি রাসমণি সম্প্রতি প্রতিবাদ স্বরূপ তার নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন এবং তারপর থেকে আলাদাভাবে সবসময় আন্দোলনে নজর কেড়েছেন রাসমণি। আমি রাসমণির কাছে আসার আগে একটু বিক্রম ব্যানার্জির কাছে যাব। বিক্রম, আপনি জয়েন করার আগে প্রদীপ্ত যে প্রশ্নটা রাখছিল, যে যখন একটা ভাগ করা হয়েছে যে কারা সুদসহ বেতন ফেরত দেবেন, কারা দেবেন না, তাহলে সেইভাবেই কেন যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি রেখে যারা অযোগ্য বা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হলো না? কেন সার্বিকভাবে বাতিল করা হলো? হ্যাঁ, এইটার উত্তর আমি দিচ্ছি। আশিসবাবু আছেন, তিনি অনেক সিনিয়র অ্যাডভোকেট, ভালোই বলেছেন, আমি ওনার সাথে সহমত প্রত্যেকটা বিষয়ে প্রসব করছি। একটা সবথেকে বড় ব্যাপার হলো যে জেনুইন ক্যান্ডিডেটস কারা, এর কোনো স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে নেয়নি বা কোনো এফিডেভিট দিয়ে জানায়নি যে 25,000-এর মধ্যে 15,000 জেনুইন, 10,000 ফলস, বা 19,000 জেনুইন, 7,000 ফলস। এই স্ট্যান্ড কিন্তু স্কুল সার্ভিস কমিশন নেয়নি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হলো যে টেন্ডার প্রসেসটা হয়েছে, সেই টেন্ডার প্রসেসটা অ্যাবসলিউটলি ইল্লিগাল ওএমআর স্ক্যানিংয়ের জন্য। একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি নাইসা
তাকে টেন্ডার দেওয়া হয়েছে ক্লোজ ডোর, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট না করে। এই ধরনের কোম্পানিকে যদি টেন্ডার দেওয়া হয় ওএমআর স্ক্যানিংয়ের জন্য, তাহলে একটা পুরো লুপহোল রয়ে যায় ম্যানিপুলেশনের জন্য। টিসিএস থেকে আরম্ভ করে আপনার ধরুন আরও অনেক বড় বড় কোম্পানি ছিল যেগুলোকে টেন্ডার দেওয়া যেত। এই পার্টিকুলার কোম্পানিটা যেটা ব্ল্যাকলিস্টেড বন্ধ হয়ে গেছে, মাঝপথে ছেড়ে চলে গেল, এই কোম্পানিটাকে টেন্ডার দিয়ে দিল ওএমআর স্ক্যানিং আর বিভিন্ন জিনিসের জন্য। আর স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই কোর্টের কাছে জানালো না যে আমাদের 19,000 আমরা নিজেরা স্ক্যান করে বার করেছি, যে এই 19,000 একদম পুরো সিকিওর, এদের কোনো সমস্যা নেই। স্কুল সার্ভিস কমিশন কি করলো, তারা সিবিআই যেগুলোকে পয়েন্ট আউট করলো, আমরা যেগুলোকে পয়েন্ট আউট করলাম, বা আশিস বাবুরা ছিলেন যেগুলোকে পয়েন্ট আউট করলো, সেইগুলোকে স্কুল সার্ভিস কমিশন বলল এদের অথেন্টিসিটি আমরা ডাউট করছি না, কিন্তু তার বাইরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিচ্ছু বললো না। আজকে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলতে চলতে সাবসিকুয়েন্টলি যদি আবার দেখা যায় যে আরও কিছু ফলস ক্যান্ডিডেট বেরোলো, তাহলে কী হবে, তাদের ওটা যাবে, মানে প্রসেসটা চলতেই থাকবে। এটা কখনো হয় নাকি? সেই সব এতগুলো কারণের জন্য কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এন্টায়ার প্রসেস শুড গো। কারণ এটা অবজারভেশনের মধ্যে আছে, কোর্টের পুরো অর্ডারিং পোর্শনের মধ্যেও আছে যে পুরো প্রসেসটা কেন চলে যাচ্ছে। আপনারা দেখবেন ডিরেকশনের মধ্যে আছে যে ফ্রেশ টেন্ডার প্রসেস করতে বলেছে, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে, এই যে ওএমআর স্ক্যান কারা করবে, ইনফোসিস থেকে আরম্ভ করে অনেক বড় বড় কোম্পানি আছে যারা সঠিকভাবে কাজ করে। এরম ধরনের একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, তাও ক্লোজ ডোর টেন্ডার, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, এটা অ্যাবসলিউটলি ইললিগাল এবং সঠিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি আসবো বিক্রম বাবু আপনার কাছে, আমি একটু রাসমণির কাছে আসি। রাসমণির কি প্রতিক্রিয়া একটু জানবো। রাসমণি, দেখুন, আমাদের যে 9 to 12-এর চাকরি প্রার্থীদের তরফ থেকে মানে একটা অনিশ্চয়তা বা একটা হতাশা, একটা মানসিক টেনশন প্রচুর পরিমাণে কাজ করছে। কারণ আমরা কোনোদিন চাইতাম না যে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক। আমরা সব সময় আমাদের দাবি ছিল একটাই, এবং আমরা চেয়ে এসেছি, এখনও সেই দাবি আছে যে আমরা যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই জায়গায় যোগ্য যারা, জেনুইন যাদের ওএমআর সঠিক রয়েছে, তারা নিয়োগটা পাক, সেই দাবিটা আমরা প্রথম থেকেই করে এসেছি। কিন্তু কি হলো, আজ আমরা ভেবেছিলাম আমরা হাসি মুখে খুশি মনে বাড়ি ফিরবো, কিন্তু আমাদের হয়তো একটা আংশিক একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায় অবশ্যই হয়েছে, এবং অবশ্যই আমাদের আন্দোলনের আংশিক সফলতা আমরা পেয়েছি। কিন্তু সম্পূর্ণ সফলতা সেদিন পাবো যেদিন আমরা 9 to 12-এর প্রত্যেকটা যোগ্য এবং বৈধ এবং ওএমআর যাদের সঠিক, তারা আমরা নিয়োগটা পেয়ে বাড়ি ফিরতে পারবো এবং স্কুলে যেতে পারবো। আজকে যদি সরকার বা কমিশনের তরফ থেকে আইনজীবীরা যোগ্যদের হয়ে হলফনামা জমা দিত, সুপ্রিম কোর্ট থেকে যে স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছিল, সেখানে প্রতিটা দিন হেয়ারিং হয়েছিল, সেই হেয়ারিং চলাকালীন কোনো রকম পদক্ষেপ নেননি সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে, হলফনামা জমা দেওয়া হয়নি যোগ্যদের নিয়োগের ক্ষেত্রে। সেই জন্য আজকের যে রায়, পুরো প্যানেলটা ক্যান্সেল হলো, সেখানে যারা বৈধ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু সমস্যার সম্মুখীনে পড়লো, তাদেরও একটা সমস্যা ক্রিয়েট হলো। তো সেক্ষেত্রে আমাদের একটাই প্রার্থনা বা প্রেয়ার থাকবে সরকারের তরফ সরকারের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে, যে আমরা যারা যোগ্য ওয়েটিং চাকরি প্রার্থী, যারা এতদিন দীর্ঘ 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, দিনের পর দিন রাস্তায় পড়ে আছি, এবং যাদের আজকে প্যানেলে বৈধ চাকরি প্রার্থী রয়েছে, তারা যাতে সঠিকভাবে নিয়োগটা পায়, এবং যাতে বলা হয়েছে আজকের রায়ে যে পুনর্মূল্যায়ন বা নতুন করে আমাদের একটা প্রসেসিং শুরু হবে, এবং সেই প্রসেসিংটা যে স্বচ্ছভাবে হবে, সেটা কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যে স্বচ্ছভাবে হবে সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আমরা ভয় পাচ্ছি এটাই, যে আমরা তো দুর্নীতির শিকার হয়েছি আজকে 8 বছর ধরে, নিয়োগটা আলটিমেটলি আমরা পাইনি, কিন্তু নিয়োগটা আমরা যাতে দ্রুত পাই, তার ব্যবস্থা যেন বিচার ব্যবস্থা এবং সরকার এবং কমিশন তার জন্য যেন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেন, সঠিক পদক্ষেপ নেন। আমি বুঝতে পারছি, আমি অর্চনাদির কাছে আসবো। অর্চনাদি, ইতিমধ্যেই প্রদীপ্তরা যেটা প্রশ্ন তুলছে যে বিরোধী দলনেতা কি এই বোমার কথাই বলেছিলেন? আজকে প্রদীপ্তর গলার আওয়াজটা একটু জোরে ছিল না? কি বলেন, অন্য দিনের তুলনায় চোরের মায়ের গলাটা বড় হয় না? আমি বলছি, আমাকে বলতে দাও ভাই, তোমার বেলা আমি সবাইকে বলবো একটু শব্দ চয়নের ব্যাপারে একটু সতর্ক। না, আমি বলছি, এটা তো আমাদের প্রভাব, আমি আমার এয়ারটাইম ইত্যাদি আটকাতে চাই না। তো যেই গল্পটা প্রদীপ্ত বলল, এটা বোধহয় একটা 6 মাসের বাচ্চাকেও ঘুম পাড়াতে গেলে এর চেয়ে একটু সুন্দর গল্প থাকলে ভালো হতো। বাংলার মানুষ হাসছে, একটা অধ্যাপক কলেজে পড়ায়, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, সে কী করে এটাকে জাস্টিফাই করে এরকম একটা বিরোধী দলনেতার স্টোরি মিলিয়ে অন্য কেউ করতো,
আমরা যারা টিচিংয়ের সঙ্গে নেই, অধ্যাপক নই, ছেলে পড়াই না, শিক্ষা জগৎ জানি না, মেনে নিতাম। কিন্তু আমার প্রবল আপত্তি, দেখুন তৃণমূলের নেতারা, তৃণমূলের মন্ত্রীরা, তারা একটা কেসে চাকরি দিয়ে বেআইনিভাবে তারা কারো থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে, যে কারণে সুপার নিউমারিক পোস্ট করার জন্য বেআইনিভাবে তারা এগিয়ে গিয়েছিলেন, যেটা আজকে সিবিআই স্ক্যানারে যেটাকে বলা হয়েছে, এবং যেটার ইনভেস্টিগেশন তদন্ত প্রয়োজনে তাদের কাস্টাডিতে নেওয়ারও কথা আজকে হাইকোর্ট বলে দিয়েছে। এই গেল একটা পার্ট। অর্থাৎ কি না, যে শুধুমাত্র এই 6,000 জনকে দিয়ে এরা প্রায় খুব কম হলেও 1000 কোটির ওপর টাকা 2016 সালেই তুলে নিয়েছে, এবং সে টাকা এখন ফেরত দেবে। যে চাকরি বেআইনিভাবে ঢুকেছে তার আমও গেল, ছালও গেল, তার চাকরি গেল, তার জমি বিক্রি করার টাকাটা গেল, এবং সুদ দিতে হবে। সে আমরা এমনও দেখেছি কোনো ছেলে তারা চাকরি করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, বউ পালিয়ে গেছে, এমনও দেখেছি আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলো সবগুলোর জন্য দায়ী তৃণমূল সরকারের ভাইদের, মানে দিদিমণির ভাইদের অত্যন্ত বেশি চুরি এবং লোভ। তারা যে 2 নম্বরই রাস্তাটা করে দিয়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থার পুরো ভিত নাড়িয়ে দিয়েছে। এত বড় অর্গানাইজ স্ক্যাম পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কোনোদিন দেখেনি। এবং কি বলি বলো তো, সিদ্ধার্থ মজুমদার আজকে যিনি এসএসসির চেয়ারম্যান, উনি একটা বিবৃতি দিয়েছেন। আইনজীবীরা অবভিয়াসলি মানে আইনের ব্যাপারটা সাধারণ মানুষের থেকে অবশ্যই অনেক বেশি তথ্য সমৃদ্ধ হবেন, কিন্তু সিদ্ধার্থ মজুমদার আজকে যে বিবৃতিতে দিয়েছেন সেই বিবৃতিতে উনি বলেছেন অভিযুক্ত ছিল 5,000 জনের, তাহলে মানে চাকরি বাতিলটা 25,000 জনের হলো কেন? এবার এটা যদি শুধু বিবৃতি ফর বিবৃতি সেক হয় তাহলে সত্যি কোনো এখানে বক্তব্য নেই। কিন্তু যেটা নিয়ে আলোচনার জায়গাটা হচ্ছে আমাদের জব কোড যেটা বলে তুমি বেতনটা পাও হচ্ছে গিয়ে তোমার শ্রমের জন্য। এই গত 4 বছর 5 বছর ধরে যে শ্রমটা দেওয়া হয়েছে অ্যাজ অন ডেট আইএলও অনুযায়ী, যে তুমি লেবার কোড অনুযায়ী হয় তুমি শ্রম দিয়েছো অথবা শ্রম দাওনি, সেই টাকা ফেরত দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। অবভিয়াসলি তারপরে আমরা আলোচনা করবো। 2, আউট অফ 25,000 যে 5,000 জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে আইনের পথে নেবে, কিন্তু একজনও যদি সঠিক পথে সেই প্যানেলে চাকরি পেয়ে থাকে তাকে বেআইনি ঘোষণা করার অধিকার আমাদের আইন দেয় না। আমি একটা যুক্তি শুনলাম, যে যুক্তিটা হচ্ছে যে একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে যদি ওএমআর শিট যাচাই করা হয় তাহলে পুরো পদ্ধতিটা বাতিল হয়ে যায়, বেআইনি হয়ে যায়। এই যুক্তিটা দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে আমি একটা অন্য রেফারেন্স দিই, সেটা হচ্ছে ডিএইচএফএল কোম্পানি যখন ব্যাংকরাপ্ট হয়, ডিএইচএফএল কোম্পানি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করেছিল, তার মানে বাড়িগুলো বেআইনি নয়, ডিএইচএফএল কোম্পানির আর্থিক অসঙ্গতি ছিল, সেই কারণে ব্ল্যাকলিস্ট হয়ে গিয়ে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। তার মানে সেই বাড়িগুলো ভেঙে দিয়ে অন্য কেউ বাড়ি বানাবে না, এটা কিন্তু দিল্লি হাইকোর্ট বলেছিল। বাট এভরি রায় হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, একটার সঙ্গে আরেকটা অবশ্যই যুক্ত করা যায়। কিন্তু যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বোঝা উচিত, আমাদের ক্রিকেটের পরিভাষায় একটা কথা আছে, ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্টটা উনি তৈরি করলেন সেটা কতটা যুক্তিহীন। আমি মানে তোমাদের সুবাদে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনার যারা সপার্ষদ আছেন তাদেরকে বলবো, একটু আশেপাশে শিক্ষিত এবং সেন মানুষদেরকে রাখুন। এই যে এমন স্পোরাডিক সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তর জন্যে আজকে বিজেপির মুখপাত্র যে কথাটি বললেন 100% ঠিক, যে 25,000 একটা পরিবারে যদি 4 জন লোক থাকে, 1 লাখ লোকের জীবন জীবিকাটা প্রশ্ন চিহ্নের সামনে পড়লো, সামাজিক সম্মানটা প্রশ্ন চিহ্নের মুখে পড়লো। আকাশ, এই যে সুপার নিউমেরিক পদ, সেটা নিয়ে এই মুহূর্তে বেশ বিপাকে রাজ্য সরকার। কারণ কাদের অনুমোদনে এই সুপার নিউমেরিক পদ ক্রিয়েটেড হয়েছিল তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলেন হাইকোর্ট। দেখো, এখন আমার প্রথম কথা হচ্ছে যে মন্ত্রিসভার নির্দেশে হয়েছে, মন্ত্রিসভার গোটা ব্যাপারটা এই তদন্তের আওতায় আসার কথা কোর্ট বলেছেন। এখন সেই সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তো অলরেডি জেলে, আর পড়ে থাকেন এই মন্ত্রিসভার যিনি প্রধান, তাকে হেফাজতে নিয়ে তদন্ত করা হবে কি হবে না সেটা সিবিআই ঠিক করুক। এবার অনেক দিন তো গেল, কিন্তু আমার কথা হচ্ছে এই যে কথাটা বারবার করে বলা হচ্ছে কেন মুড়ি মিছরি একদর করে ফেলা হলো। মুড়ি মিছরি একদর করলো তো তৃণমূলের সরকার,
বারবার করে বলা হয়েছে যে কারা, আমি যতদূর জানি আদালতে যা যা হয়েছে, বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে কমিশনের কাছে যে কারা কারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন বলুন, বলেনি, নিজেদের দায় ঢাকার জন্য। ওএমআর হারিয়ে ফেলেছে, ওএমআর নাকি নেই, যা নির্দিষ্ট দিন অবধি সংরক্ষণ করে রাখার আইন আছে। আমি জানি না ব্যালটের মতো সেই ওএমআরও কেউ খেয়ে ফেলেছে কিনা। কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস এখন বলছে যারা যোগ্য তাদের চাকরি চলে গেল, আমরা সেই যোগ্যদের পাশে সবাই আছি, গোটা পশ্চিমবাংলা আছি। কিন্তু কোর্ট তো এটাও বলেছেন যে ওএমআর পুনর্মূল্যায়ন করে সেটা দেখা হবে। আসলে প্রদীপ্তদাদের মতো তৃণমূলে ভেতরে যারা আছেন তারা সব থেকে ভালো জানেন তৃণমূল কি জিনিস। ওই ওএমআর পুনর্মূল্যায়ন করতে গিয়ে ওখানেও কাটমানি খেয়ে এদিকেরটা ওদিকে, ওদিকেরটা এদিকে হওয়ার সম্ভাবনা, সেটা তৃণমূল সব থেকে ভালো করে জানে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে যারা এত কিছু আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনার মধ্যে যেন এটা হারিয়ে না যায় পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে যেতে চলেছে। একের পর এক সরকারি স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে বন্ধের মুখে। আপনি শুধু ভাবুন শিক্ষক আর ছাত্রছাত্রীদের পারস্পরিক সম্পর্কের কি অবস্থা হতে চলেছে। একজন ছাত্রছাত্রী এটা জানছে তাকে যিনি শিক্ষকতা করছেন, তাকে যিনি পড়াচ্ছেন, তিনি ঘুষকে চাকরি পেয়েছেন, তার চাকরি চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার সর্বনাশ করে দিল, পশ্চিমবাংলার ধ্বংস করে দিল। আমি শুধু তৃতীয় যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমরা বলছি, বারবার করে বলছি, যারা এই প্যানেলের মধ্যে ছিলেন, যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, আমরা তাদের পক্ষে সবাই আছি। তাদের চাকরি যাতে না যায় তার জন্য আমরা সবাই নিশ্চয়ই প্রয়োজনে রাস্তায় নামতে পারি। আমি একটা কথা শেষ করিনি, এক সেকেন্ড শেষ করিনি। আমার শুধু প্রশ্ন এটাই, সেটা হচ্ছে যারা টাকা দিয়েও চাকরি পেলেন তাদের এখন বলছেন অনেকে যে টাকা পাওয়ার জন্য তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে দৌড়ানোর কথা। আমি শুধু বলছি পূর্ব মেদিনীপুরে যারা চাকরি পেয়েছিলেন তারা কনফিউজ, শান্তিনিকেতনে যাবেন না শান্তিকুঞ্জে যাবেন। কারণ 2016 সালে সংক্ষেপে একটু আশিস বাবুর কাছে জানার চেষ্টা, খুব সংক্ষেপে আশিস বাবু, যে একটা কথা আছে, আমরা যারা লেম্যান তারা শুনেছি যে 99 জন অপরাধী যদি মুক্তি পেয়ে যায় সেটাও ঠিক আছে, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। কিন্তু এক্ষেত্রে তো দেখা যাচ্ছে, যদি আমরা অ্যাপারেন্টলি দেখি যে ধরে নিলাম 5000 তারা এখানে বেআইনিভাবে চাকরি পেয়েছে, 5000-এর কাছাকাছি, তার জন্য বাকি যারা প্রায় 20,000-এর কাছাকাছি তারা চাকরি খোয়াচ্ছেন। দেখো মিরপুর, আমরা কিন্তু প্রথম থেকেই যারা যোগ্য এবং যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের কিন্তু পক্ষে আছি, এবং আমরা কোর্টকে এটা বলার চেষ্টা করেছি। এবং আমি পার্সোনালিভাবে আমি যে রিটিন নোটস অফ আর্গুমেন্ট দিয়েছি তাতে কিন্তু আমরা বলেছি যে যারা যোগ্য এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে যাতে চাকরিটা দেওয়া হয়, এবং যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা যেন থাকে এবং প্যানেলটা যাতে বাতিল না হয়। কারণ যারা এখানে টোটাল যে 100% রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে দেখা গেছে যে 20% ইলিগেলি হয়েছে, তাহলে 80% তো লিগ্যাল হয়েতে তাদের অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে, তো তাদের অ্যাপয়েন্টমেন্টটা কেন ক্যান্সেল হবে? কিন্তু কোর্ট এই ফাইন্ডিংসে এসছে তার একটাই কারণ যে এসএসসি এবং রাজ্য সরকার তার সবসময় সহযোগিতা করেনি এবং তারা ভুল তথ্য বারবার কোর্টকে দিয়েছে। আমরা কিন্তু রিপিটেডলি বলেছি এখানে 100% রিক্রুটমেন্ট কিন্তু ইলিগেলি হয়নি। রিক্রুটমেন্ট যারা ইলিগেলি পেয়েছে ম্যাক্সিমাম 20% কি 10%। একেবারে আমি এখানে একটু বিক্রম বাবুর কাছে আসবো। বিক্রম বাবু, খুব সংক্ষেপে শুধু আমি খুব স্পেসিফিক্যালি এটাই জানতে চাইবো যে এই যে কারা যোগ্য কারা বেআইনিভাবে পেয়েছে, এটা নির্ধারণ করার কোনো জায়গা রয়েছে নাকি এই জায়গাটা না থাকার কারণেই আজকে আপাতমস্তক এই প্যানেলটা বাতিল করে দেওয়া হলো? দেখুন, কারা যোগ্য নয় এই পুরো তথ্যটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, কারণ তারা পরীক্ষা নিয়েছে, তাদের ডোমেনে সব ডকুমেন্টস। তারা যদি কিছু না বলে তাহলে কি করে ডিটেকশন হবে যে কারা যোগ্য না কারা অযোগ্য? সিবিআই তো তদন্ত করছে, বার করছে কিছু, আবার তদন্ত করছে, বার করছে কিছু। আমরা কোর্টের কাছে কিছু তথ্য দিয়েছি, আইনজীবীরা দিয়েছি, অনেক আইনজীবী ছিলেন তারাও দিয়েছেন, প্রত্যেকে তথ্য কোর্টের কাছে দিয়েছে, কিন্তু এক্স্যাক্ট ফিগারটা কত এই জায়গাটা দাঁড়িয়ে তো স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে কোর্টের কাছে বলা উচিত, সেরকম কোনো তথ্য যায়নি। আরেকটা বিষয়, এখানে একটা কথা উঠলো ব্ল্যাকলিস্টেড কোম্পানি। আমি যেটা বলতে চাইছি, ব্ল্যাকলিস্টেড শুধু নয়, ক্লোজ ডোর টেন্ডারটা পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে হয়নি, যেটা কিন্তু ইলিগ্যালিটি। পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে যদি টেন্ডার হতো, যে কোম্পানিকে দিক, ব্ল্যাকলিস্ট হোক গুড লিস্ট হোক যাই হোক না কেন, নাম করা কোম্পানি, যদি পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে হতো তাহলে কিন্তু একরকম বিষয়টা ছিল। এখানে দুটো মেজর জিনিস হয়ে আছে। আপনি ডাইরেকশন পার্টগুলোর মধ্যে যদি কোর্টের অবজারভেশনে দেখেন, সেখানে নতুন পরীক্ষা নিতে বলছে, ফ্রেশ টেন্ডার ওএমআরের জন্য পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বা সরকারি নিয়মে যেভাবে করতে হয় সেইভাবে করার ডিরেকশন আছে, সেইটা করে তারপরে সিলেকশন প্রসেস করতে বলেছে, যেটা কিন্তু মানে মেটেরিয়াল জায়গা
এই মামলার ক্ষেত্রে যেটা কিন্তু অভাব ছিল এই নাইসাকে দেওয়ার ক্ষেত্রে টেন্ডার, এটা কিন্তু হাইলি ইলিগাল, অ্যাবসলিউটলি আমি ইলিগাল। আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। দেখাবো ছোট্ট একটা বিরতির পর, দেখতে থাকুন আপনারা। চাকরি বাতিল নিয়ে তুঙ্গে শাসক বিরোধী চাপানুতর, দেখুন। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে। মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে। ভোটের মাঝে চাকরি বাতিল, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সরগরম রাজ্য রাজনীতি। প্রত্যাশিতভাবে শুরু অভিযোগ পাল্টা অভিযোগ। ভোটের মাঝে এই চাকরি বাতিলের নির্দেশকে হাতিয়ার করে ফের রাজ্যের শাসক শিবিরকে নিশানা করেছে বিরোধীরা। পাল্টা চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে জোড়াফুল শিবির। দুদিন আগেই বোমা ফাটার ইঙ্গিত দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার হাইকোর্টের নির্দেশের পর শাসক শিবিরকে বিধে ফের সরব বিরোধী দলনেতা। দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে। শুধু রাজ্য বিজেপি নয়, শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়াতে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। वेस्ट बंगाल के करप्शन के स्लीपर सेल का सही सरगना, जो असल सरगना है ममता बनर्जी, वो पूरे तौर से बेनकाब हो गई है। जिन्होंने जितना करप्शन हो रहा है, भ्रष्टाचार हो रहा है, उसको अंजाम देने का काम ममता बनर्जी और उनके लोगों ने किया है, ममता बनर्जी की अगुवाई में। তার নির্দেশে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামে সিবিআই। সোমবার হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে সরব হলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছি। আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে, এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম। চাকরি বাতিল নিয়ে এদিন রাজ্যকে কাঠগড়ায় তুললেন সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। বিরোধীদের আক্রমণের মধ্যেও চাকরিহারাদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর দিনাজপুরের চাকুলিয়া সভা থেকে নাম না করে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সব মিলিয়ে ভোটের মরশুমে চাকরি বাতিলের দায় ঠেলাঠেলিতে তৎপর শাসক বিরোধী সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রদীপ্ত, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার ইস্তফা চাইছেন অভিজিৎ গাঙ্গুলি। কোন অভিজিৎ গাঙ্গুলি? বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, যে একসময় বিচারপতির পদে থেকে প্রথমে 34,000 চাকরি বাতিল করলেন, তারপর 33,000 বাতিল করলেন, তারপর 32,000 বাতিল করলেন। জাস্ট গত বছর মে মাসে তার স্টে অর্ডার হয়ে গেল। তখনও তো বিজেপি খুব লাফিয়েছিল উন্মাদের মতন, আজকেও লাফাচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি এসএসসির জন্য যে জায়গাটা রয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিয়ে আসবে। কিন্তু আমার একটা প্রশ্ন আমি আগেই লিখে রেখেছিলাম, যারা যোগ্য প্রার্থী বলে রাস্তায় রয়েছেন, বিজেপির এই বিচারপতি, প্রাক্তন বিচারপতি কি বলেছিলেন? ওসব আন্দোলন করে লাভ নেই, ওখানে তৃণমূলের লোকেরা বসে, তোমরা কোর্টে যাও, নয়তো কিছু হবে না। তাদের জন্য কোনো রাস্তা দেখানো হলো? 25,000 চাকরি তো বাতিল হয়ে গেল। তাদের জন্য যোগ্যদের নিয়োগের ব্যবস্থা হলো? তুমি যেটা কথা কিছুক্ষণ আগে বললে যে একজন দোষীও যেন তাদের যেন ব্যবস্থার মধ্যে আনা হয়, কিন্তু কোনো নিরাপদ যেন শাস্তি না পায়,
তাহলে এখানে নিরাপরাধ যারা তাদের জন্য কোনো ব্যবস্থার কথা বলা হয়েছিল, চিহ্নিতকরণের কথা বলা হয়েছিল? অর্ডার 381 না 281 পাতা, সেখানে বলা হয়েছে যে কারা অযোগ্য তাদের চিহ্নিত করো। শুধু বিজেপির বক্তা হিসেবে নয়, আমি এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আমিও মনে প্রাণে চাই যারা যোগ্য পরীক্ষার্থী পাশ করে যারা রাস্তায় বসে আছেন, যাদের উপরে এত বিশ্বাস, মানে যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তারা প্রত্যেকে চাকরি পাক, তাদের চাকরি হোক যত শীঘ্র সম্ভব, এটা আমিও চাই। কিন্তু এখানে এই রাজ্যে পশ্চিমবঙ্গে সরকারের মানসিকতা, সরকার কি চায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা স্টেট গভর্নমেন্টের চাকরিতে সরকার যদি ওএমআর শিটের স্ক্যানার নেই, আমাদের স্ক্যান করা কপি নেই, আমরা ইয়েগুলো পুড়িয়ে ফেলেছি, ওটা জমা দেবে না, কোর্টকে বারবার মিথ্যে জমা দিচ্ছে। আজকে গভর্নমেন্ট কি করতে পারতো, এসএসসি কি করতে পারতো? এসএসসি বা গভর্নমেন্ট পারতো তারা যে হ্যাঁ চুরি হয়েছে, এই 6000 আমাদের চুরি, এই 20,000 ঠিক, এটা সাবমিট করতে পারতো কি না? এটা এসএসসির হাতে আছে কি নেই? আছে, কিন্তু তারা নিজেদের ভাবছে হালে গোলে ওদের চুরিগুলো বেরিয়ে যাবে এবং সেগুলো বেরোবে বলে তারা আজকে জমা দেয়নি। আর যার ফল ভোগ করছে এই চাকরি প্রার্থীরা, এই চাকরি প্রার্থীরাও ভালো করে জানে আজকে যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটা করা যায় বিভিন্ন ভাবে, কিন্তু অর্ডারটা দেখিয়ে বলুন যে অর্ডারে বলেছিল যে এসএসসি এখানে কোনো সহযোগিতা করেনি বা এসএসসি চিহ্নিত করেনি, এসএসসি ব্যর্থ, তাহলে এসএসসির লোককে শাস্তি দিক না, মানুষগুলোকে শাস্তি দিচ্ছে কেন? যদি এসএসসি সহযোগিতা না করে এসএসসির লোকে শাস্তি দিক, কিন্তু মানুষদেরকে কেন ঘুরিয়ে দিচ্ছে? যেসব চাকরি বাকরি তাদেরকে কেন সাজা দিচ্ছে? এই ধরনের অবশ্যই ভবিষ্যতে ছিনিমিনি আছে। এই বিচারপতিরা যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, এই বিচারপতিরা যাদেরকে আপনারা প্রার্থী করেন, আপনারা কোটাধিকারী কাজ করেন, আপনারা কোর্টের ভিত্তিতে কাজ করেন, কোর্টের ভিত্তিতে কাজ করেন। 33,000 কর্মী প্রার্থী তাদেরকে আপনারা সরিয়ে দিয়েছেন। এখানে চোর চোর বলছেন, কিন্তু একটা চোরকে শাস্তি দিতে পেরেছেন? উল্টে যারা কর্মপ্রার্থী তাদেরকে শাস্তি দিচ্ছেন। আমি একটা কথা বলছি, খুবই ভালো কথা। এই লাস্টের প্রদীপ্তদা খুব একটা ভালো কথা বললো যে চোরেদের শাস্তি দিতে পেরেছেন। আমি সবাই আমরা একমতে, চোরেদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু কথা হচ্ছে এই তুতু ম্যামের কোনো প্রয়োজন নেই। পশ্চিমবাংলার আকাশে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসছে পশ্চিমবাংলা নিয়ে, সবাই হাসাহাসি করছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এই, সেটা এক সেকেন্ড প্লিজ। আরে কি ব্যাপারে, ঠিক আছে, আমি বলছি যে এই যে অনেকবার ধরে তৃণমূলের পক্ষ থেকেও বলা হয় অভিজিৎ গাঙ্গুলি, আরে আজকে তো এটা প্রমাণ হয়ে গেল, এটা অভিজিৎ গাঙ্গুলি হোক বা সৌরভ গাঙ্গুলি হোক, যেই থাকবেন তা একই ব্যাপার হবে। আজকে তো রায় দিয়েছেন অন্য বিচারপতিরা, তৃণমূল চুরি করে তার রায় দেবেন না কেন? নিশ্চয়ই দেবেন, এবং তৃণমূলের চুরি ধরা হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আরে সমস্যাটা হচ্ছে তোমরা অনেকবার বলেছিলে সিপিএম এর চুরির কথা, কিন্তু মমতা ব্যানার্জি এত বড় দুর্নীতিবাদ, সিপিএম এর নেতাদের গ্রেফতার না করে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল। আমার কথাটা হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারা যেমন শাস্তি পাবেন, যারা ঘুষ নিয়ে চাকরি দিলেন তারা কেন শাস্তি পাবেন না? আর যারা এই ঘুষের ব্যবস্থাকে, আচ্ছা আমরা একটা কেস ধরি, অঙ্কিতা অধিকারী চাকরিটা নিয়ে, অঙ্কিতা অধিকারী চাকরিটা নিয়ে আমরা দেখি, অঙ্কিতা অধিকারী চাকরি, ববিতা থেকে অনামিকারও চাকরি গেল, আজকে অনামিকা রায় চাকরিটা চলে গেল। তাহলে অনামিকা রায়কে যে রিইনস্টেট করেছিল, যে তথ্যের ভিত্তিতে রিইনস্টেট করেছিল, তার মানে আমার কাছে কিছু তথ্য আছে যে অনামিকাকে আইডেন্টিফাই করা গেছিল যে সে হচ্ছে ভ্যালিড চাকরি প্রার্থী। যদি সেটা অনামিকার ক্ষেত্রে হতে পারে, তাহলে বাকি 5 জনের ক্ষেত্রে এখানে একটুখানি বিক্রমের কাছে আসি। এটা তো হতে পারে না, এবং সেটা তো ঠিক যে অঙ্কিতা অধিকারীর বদলে ববিতা চাকরি হারালেন অনামিকা, আজকে অনামিকারও চাকরি গেল। আজকে যদি ফ্রেশ সিলেকশন প্রসেস হয় তাহলে অনামিকাকেও ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে যেতে হবে। এইখানে এই প্রসেসে একমাত্র সোমাকে ছাড়া হয়েছে, যিনি কিনা ক্যান্সার, সোমা ওনাকেই ছাড়া হয়েছে যিনি কিনা ক্যান্সার পেশেন্ট, তার সেটা কিন্তু তাও স্পেসিফিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এক্সেপশন হিসেবে একজনকে, বাকি কাউকে ইয়ে করা হয়। কোয়েশ্চেনটা সেটা নয়, এখানে অনামিকা বা ববিতা বা কেউ এটা কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হচ্ছে হলো আপনি এন্টায়ার অর্ডার শিটের মধ্যে দেখতে পাবেন না যে এসএসসি বলছে দিস ইজ দ্য ফিগার 15,000 ইজ অ্যাবসলিউটলি জেনুইন, এদের কোনো রকম কিছু হয়নি, আর দিস ইজ দ্য ফিগার ধরুন 7,500 ইল্লিগাল। এটা আপনি অর্ডার শিটের মধ্যে কোর্ট বারবার জিজ্ঞেস করেছে যে কতগুলো আছে, সেটা আপনারা কোর্টের কাছে জানান। এসএসসি এটা দেয়নি, তার
হ্যাঁ এই প্রত্যেকটা কোনো আর স্ট্যান্ড পয়েন্ট স্পেসিফিক্যালি ওরা অথেন্টিসিটিটা জেনুইন হিসাবে মানে বলছে যে ওএমআর যেগুলো দিয়েছে হ্যাঁ সেটা জেনুইন সেইগুলো হয়েছে, এইটুকুই এসএসসি বলছে। কিন্তু স্পেসিফিক স্টেটমেন্ট যে এতগুলো জেনুইন, এটা এসএসসি এই জন্য বলছে না, যদি জেনুইনটা ওরা বলে ফেলে তাহলে কতগুলো ইলিগ্যালিটি হয়েছে সেটাও বেরিয়ে যাচ্ছে, সেইটার জন্য স্পেসিফিক্যালি এসএসসি এই স্ট্যান্ড নেয়নি। আর যেটার কারণ এই ফল হয়েছে যে প্রত্যেকটা এই অ্যাপয়েন্টমেন্ট, কারণ এটা ডিটেক্টই করা সম্ভব নয় 25,000-এর মধ্যে কারা সঠিক কারা। রাসমণির কথা শুনি। রাসমণি, হ্যাঁ, আজকের এই রায় প্রমাণ করেছে যে দুর্নীতি অবশ্যই হয়েছে এবং সোমা দাসের যে চাকরিটা সেটার মান্যতা দিয়েছেন মহামান্য আদালত, সেটা মানবিকতার জায়গা থেকে, কারণ উনি মানে ক্যান্সার পেশেন্ট। তো সেক্ষেত্রে একটা কথা আমাদের বলার যে আমরাও কিন্তু মেন্টালি ক্যান্সার পেশেন্ট প্রত্যেকেই, শারীরিকভাবে মানে আমরাও দেখতে গেলে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডক্টরের কাছে ছুটতে হচ্ছে আমাদের, এবং আমাদের শারীরিক অবস্থার কিন্তু অবনতি হয়েছে এবং সেটা মানে হয়তো আমরা আমাদের দেখলে মানে প্রেসক্রিপশানগুলো দেখলে সেটা বুঝতে পারবেন, মানে সেটা প্রমাণ সাপেক্ষ। এবং পরিবারের আমাদের ফ্যামিলিগুলো শেষ হয়ে যাচ্ছে, কারোর বাবা পরলোক গমন করেছেন, কারো মা পরলোক গমন করেছেন, কারো বাবা মা দুজনেই পরলোক গমন করেছেন। এবং একজন রথিন রয় বলে আমাদের মানে 9, 10, 11, 12-এ চাকরি প্রার্থী, ওনার লিভারটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে বলা হয়েছে উনি বেশি দিন আর বাঁচতে পারবেন না লিভার প্রতিস্থাপন না করলে। এবং আরও একজন চাকরি প্রার্থী, একজন মহিলা ক্যান্ডিডেট চাকরিটা পাবে বলে কিন্তু পায়নি, আজকে চুরি হয়ে গেছে তার চাকরিটা, সেই জন্য তাকে তার শ্বশুর বাড়ি থেকে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম হাজার হাজার বিভিন্ন মানে যন্ত্রণা নিয়ে আমরা কিভাবে দিন কাটাচ্ছি দেখতে গেলে আমরাও কিন্তু ক্যান্সার পেশেন্টের থেকে আরও তীব্রতর আমরা কিন্তু মানে বিশাল একটা খারাপ অবস্থায় আছি। সেক্ষেত্রে অবশ্যই মানবিকতার জায়গা থেকে যেন কোর্ট এবং সরকার, কমিশন, শিক্ষা দপ্তর অবশ্যই যেন ব্যাপারটা দেখেন এবং আমাদের নিয়োগটা যাতে দ্রুত হয়, নতুনভাবে প্রসেসিংটা যাতে দ্রুত হয়, যাতে কমপ্লিট দ্রুত হয় এবং আমাদের অপেক্ষার অবসান হয়, সেই দিকটা যেন অবশ্যই সকলে মাথায় থাকে এবং সকলে দ্রুত পদক্ষেপ নেন। আমাকে একটা কথা বলুন, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি আজকে যেমন বললেন, অভিজিৎ গাঙ্গুলির ভূমিকাটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, উনি না থাকলে সিবিআইডি হতো না এবং সিবিআইডি না হলে সাদা খাতাগুলো প্রমাণ হতো না, এটা পরিষ্কার জলের মতো। এবং উনি অবশ্যই কিছুটা হলেও আমাদের কিন্তু সাহায্য করেছেন, কিন্তু পুরোপুরিভাবে উনি কিন্তু মাঝখানে কিন্তু হালটা ছেড়ে দিয়েছেন। উনি পারতেন মানে যোগ্যদের কিন্তু চাকরিটা যাতে হয়, নিয়োগটা যাতে হয়, উনি কিন্তু সেই চেষ্টাটা উনি মানে করতে পারতেন। ওনার কিন্তু সেখানে একটা মানে ওনার বিশাল বড় একটা জায়গা ছিল, কিন্তু উনি সেটা করলেন না। জানি না সেটা হয়তো কোনো কারণ রয়েছে, কিন্তু আমরা চাইছি এখন মানে যারা বিচারপতিরা রয়েছেন, অবশ্যই রায় আজকে হয়েছে এবং সেই রায় মতো সরকার যেহেতু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, দিনের পর দিন সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং আলোচনা করেছে, ডেডলাইন দিয়েছে নিয়োগের, কিন্তু আজও নিয়োগটা করেননি। বিচার ব্যবস্থার হাতে ছেড়ে দিয়েছে। যখন বিচার ব্যবস্থা রায় দিয়েছে নিয়োগের জন্য নতুনভাবে ফ্রেশভাবে প্যানেল তৈরি করে সেখানে যেন অবশ্যই যোগ্য যারা বৈধ তাদের কথা যেন বলা হয় এবং তাদেরকে প্যানেলের মধ্যে এনে যেন নিয়োগটা কমপ্লিট করা হয়, সেটা সরকারের দায়িত্ব, কমিশনের দায়িত্ব, শিক্ষা দপ্তরের দায়িত্ব। এতদিন তো আপনারা পদক্ষেপ নেননি, বিচার ব্যবস্থা হাতে ছেড়ে দিয়েছেন। বিচার ব্যবস্থা যখন বলছে যে নতুনভাবে নিয়োগ করতে, তখন অবশ্যই আপনারা দ্রুত পদক্ষেপ নিন। আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন না। আমরা প্রায় মৃতপ্রায়, আমরা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আজকে। আমি আশিস বাবুর কাছে খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করবো। আশিস বাবু, এই যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে তাদের বেতন সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটু আগে যেটা অভিষেক প্রশ্ন তুলছিল যে কোনো ক্ষেত্রে যখন এই যে বেতনটা তারা পেয়েছেন সেটা তো শ্রমের বিনিময়ে পেয়েছেন, অর্থাৎ তারা তো পড়িয়েছেন, তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক। দেখো, এখানে একটা কথা আমার বলা আছে যে বিষয় যেটা হচ্ছে প্যানেল এক্সপায়ারি ডেটটা কবে, এটাও কিন্তু একটা ধোঁয়াশা। কারণ যখন আমরা দেখেছি যে প্যানেলটা যদি আমরা বলি যে প্যানেল পাবলিশড হয়েছে 2018 মার্চে, এটা 2019 মার্চে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম কি 8th কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে তাদেরটাই বাতিল করা হয়েছে, তাদের টাকাটা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে যখন 2nd কাউন্সিলিং হলো তারপর থেকে এন্টায়ার সিলেকশন প্রসেস কিন্তু ইলিগেল হয়েছে, আমি ধরেই নিই যে তর্কের খাতিরে। তাহলে এটা কিন্তু আইডেন্টিফাই নয়, শুধুমাত্র 8th কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে তারাই এক্সপায়ারি অফ প্যানেলের বা আওতায় পড়ছে। বা স্কুল সার্ভিস কমিশন বলেছে 12 ডিসেম্বর 2019 প্যানেল এক্সপায়ার করলো। কোন তথ্যের ভিত্তিতে? কারণ যদি 2018 মার্চে প্যানেল
পাবলিশড হয়, তা 2019-এর মার্চে প্যানেল এক্সপায়ারি হয় 1 ইয়ার। তাহলে কি করে তারা বলছে যে 2019-এর ডিসেম্বরে প্যানেলটা এক্সপায়ার করলো, তারপর থেকে যদি কোনো নিয়োগ হয়ে থাকে সেগুলো অবৈধ নিয়োগ বা সেগুলো এক্সপায়ারি অফ প্যানেলের পর, এখানে একটা প্রশ্নচিহ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নিয়োগ পেয়েছে তারা ইল্লিগেল ওয়েতে নিয়োগ পেয়েছে, সেই জন্য কোর্ট দীর্ঘদিন ধরে এটার উপর শুনানি হয়েছে এবং তার বিভিন্ন জাজমেন্ট সাইটেশন হয়েছে, তার ভিত্তিতে কোর্ট একটা ফাইন্ডিংসের মধ্যে এসছে। আমরা যে ভারতবর্ষের নাগরিক, আমাদের কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতে হবে, কারণ একটা কোর্ট নয়, এটা বিভিন্ন কোর্টে এই মামলাটা, বিভিন্ন মামলা এসএসসির মামলা দীর্ঘদিন ধরে চলেছে, তাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইন্ডিংসটা কিন্তু দেখা গেছে একই রকম, যে সিলেকশন প্রসেসে একটা ইলিগ্যালিটিস হয়েছে। তাহলে স্কুল সার্ভিস কমিশন এত টাইম পেল, তার মধ্যে কিন্তু প্যানেলটাকে রিকাস্ট করে যে ইরেগুলারিটিসগুলো আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে ফ্রেশ প্যানেল তৈরি করে কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু নিয়োগটা করতে পারত, এবং যারা সঠিক ওয়েতে নিয়োগ পেয়েছিল তাদের নিয়োগটাও কিন্তু রাখা যেত। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। সময় বেঁধে শূন্য পদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। তারপরও পুরোপুরি খুশি নন ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে আন্দোলনে বসা চাকরি প্রার্থীদের একাংশ। আমরা পরীক্ষাটা দিয়েছি, আমাদের কি ভুল ছিল? আমরা কেন পরীক্ষা দেব? একবার পরীক্ষা দিয়েছি, তখন পড়াশোনা করে অনেক পরিশ্রম করে আমরা পরীক্ষা দিয়েছি। আজকে দীর্ঘ 8 বছর ধরে লড়তে লড়তে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। পরীক্ষাটা দিয়েছিলাম, সেভাবে কি দিতে পারবো আমরা? কখনো রাস্তা, কখনো কোর্ট কাছারি, 6 বছরের লড়াইয়ে অনেক চড়াই উৎরাইয়ের মুখোমুখি হয়েছেন আন্দোলনকারীরা। কখনো বেড়েছে ক্ষোভ, কখনো হতাশা, কখনো আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে চোয়াল শক্ত হয়েছে। 2018 সালে এসএলএসটিতে দুর্নীতির অভিযোগ ওঠে। পরের বছর 28শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন চাকরি প্রার্থীদের একাংশ। আন্দোলনের 29 দিনের মাথায় চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগ কার্যত মেনে নিয়ে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠন হয় কমিটি। আন্দোলনকারীদের অভিযোগ, কমিটির লোকেরা এবং তাদের ঘনিষ্ঠরা চাকরি পেলেও যোগ্যরা চাকরি পাননি। এরপর 2021 সালে 30শে জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কে আবারও অবস্থান শুরু হয়। এরপর 4 আগস্ট বিধাননগর নর্থ থানার পুলিশ সেই অনশন মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। এরপর আবার 2021 সালের 8ই অক্টোবর হাইকোর্টের অনুমতি নিয়ে এই গান্ধী মূর্তির পাদদেশেই শুরু হয় ধর্ণা অবস্থান। এই মুহূর্তে ধর্ণা অবস্থান চলছে, যার বয়স 1135 দিন। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও পুরোপুরি স্বস্তিতে নেই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশ। এই রায়ে আমরা এক প্রকার অখুশি, এবং যদি আমাদের যারা আমরা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তাদের আজকে যদি চাকরির দরজাটি খুলতে, তাহলে আমরা আরও সামগ্রিকভাবে খুশি হতাম। আজকে যদি আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তাহলেও তো একটা সেই দীর্ঘমেয়াদী। তাহলে আমরা এই গান্ধী মূর্তি থেকে আমরা বাড়ি ফিরবো কবে? আমরা কবে আমাদের পরিবারের দায়িত্ব নেব? আমাদের মা বাবারা অসুস্থ, আমরা সেগুলো দেখব কবে? আমরা কি দীর্ঘদিন এখানেই বসে থাকব? আমাদের কবে কিছু হবে? আমরা কোনো রকমের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবার দুর্নীতি হবে না তো? আশঙ্কা ঘুরছে না আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। মাননীয় বিচারপতি বলেছেন নতুন করে রিকাস্ট করতে বা নতুন করে সবকিছু প্রসেসিং শুরু করতে, সেই তো দীর্ঘসূত্রিতা। নতুন নিয়োগ প্রক্রিয়া, সেখানেও যে দুর্নীতি করবে না এসএসসি, তার আমি খুব সংক্ষেপে সবার কাছে আসবো। বিক্রম, নাও হোয়াট? যে আশঙ্কা ওরা প্রকাশ করছেন যে এরপর আবার সুপ্রিম কোর্ট, আবার সেই বিরাট একটা সময় জুড়ে আইনি জটিলতা।
দেখুন, এত বড় একটা দুর্নীতি হয়েছে, আইনের তো কিছু প্রসেসিংয়ে কিছু সময় তো লাগবেই, কারণ ডেফিনেটলি এটা যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো তাহলে এই যে নতুন অর্ডারটা কোর্ট দিয়েছে, ডিভিশন বেঞ্চ দিয়েছে, এ ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলা যায়, যা ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন এরা যাবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের লড়াই হবে, আরও কিছু হবে, অনেক কিছু হবে। যদি একদম সদিচ্ছা থাকতো যে প্রথম থেকে করে দেবো, তাহলে একবারই করে দিতে পারতো। সেটাই আমাদের প্রশ্ন ম্যাডাম, যে আমরা মানে আমাদের সরকারের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে আবেদন বা এবং প্রার্থনা, প্রেয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থীর তরফ থেকে 9 to 12 এর, যে প্লিজ আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন, আমাদের নিয়ে আর কোনো রাজনীতি করবেন না, আর কোনো খেলবেন না আমাদের জীবনটা নিয়ে। আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে, আজকে আমাদের প্রাণ সংশয় ঘটতে পারে। আমরা কিন্তু কেউ সুস্থ নেই, আমরা প্রত্যেকে অসুস্থ, আমাদের ফ্যামিলিগুলো মানে অসুস্থ, প্রত্যেকটা সদস্য। সেক্ষেত্রে একটাই আমাদের আর্জি, একটাই আমাদের, যে আজকে তো যে রায় দিয়েছেন বিচারপতি, অবশ্যই ওনাকে মানে অবশ্যই ধন্যবাদ জানাই। যারা দুর্নীতি করেছে তারা অবশ্যই বাতিল হোক, কিন্তু যারা বৈধ, যারা ক্যান্ডিডেট, যারা বৈধ ক্যান্ডিডেট, যারা সঠিক, তারা অবশ্যই যখন নতুন ভাবে প্রসেসিং হবে সেখানে যেন তারা অবশ্যই দ্রুততার সঙ্গে চাকরিটা পায়। দীর্ঘমেয়াদী আর দীর্ঘদিন আমাদের পথে বসিয়ে রাখবেন না। তুমি নিজে একজন শিক্ষক, অনুরোধ, তুমি নিজে শিক্ষকতা করো। কতগুলো প্রশ্ন আছে, আমি সংক্ষেপে, আমার একদম সময় শেষ, খুব সংক্ষেপেই করছি। বিক্রম দাদের একটা জিজ্ঞেস করেছিলাম যে সরকার কি মানে নতুন নিয়োগ করতে চায়নি, সুপ্রিম কোর্ট হাইকোর্টে বলেনি যে আমরা নতুন নিয়োগ করতে চাইছি, যারা রাস্তায় রয়েছে তাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট তাদের রেগুলার করার জন্য বলেছে। সরকার কি এটা বলেনি ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট তাদের রেগুলার করার জন্য বলেছে? কথাটা সঠিক হলো, নিয়োগের ব্যবস্থা হোক। কথাটা সঠিক, দাদা আইনজীবীদের একাংশ নিজের পকেট ভর্তি করেছে, সেটা দেখো। এইসব রাস্তায় যারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের চোখের জল আর কারণ ব্যাংকের পকেট ভরেছে, এইসব ছাড়ো। তাদের জন্য করেছে, তাদের আলাদা। সিবিআই কি বাছাই করতে বলেছিল, আই বিচারপতি কি বাছাই করতে বলেছিল, তারা কি যোগ্য কিনা অযোগ্য সেইটা অর্ডারে দেখিয়ে দাও। ক্যাবিনেট ইজ আন্ডার স্ক্যানার এবং সেগুলো তদন্ত হবে, কিন্তু এদের জীবন থেকে চাকরি না পেয়ে যে সময়টা বেরিয়ে যাচ্ছে, এবং যে সরকার যারা অযোগ্য তাদের চাকরি বাঁচাবার জন্য শেষ অবধি লড়ে যাচ্ছে, এই সরকার যতদিন আছে কিচ্ছু হবে না। আমরা জানি না যে এর শেষ কোথায়, এর শেষ কোথায়, কোথায় গিয়ে যোগ্য চাকরি প্রার্থীরা তারা সুবিচার পাবেন, এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, যে বা যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাসমণিরা আমাদের সামনে বারবার এই একটাই প্রশ্ন তুলে ধরছেন যে কেন তাদের এইভাবে দিনের পর দিন হাহাকার করতে হবে। আবারও কি সেই আদালতের দরজায় করানারা, আবারও কি সেই অনন্ত অপেক্ষা, দায়কার? আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।